নমস্কার। আজ অশোক মুখোপাধ্যায়ের পোড়া বরফকুচি এই বই থেকে 3টে কবিতা পড়ব। শুধুমাত্র 3টে কবিতা। রানীকে, প্রথম কবিতার নাম রানীকে। এত পাপ কোথায় রাখবো রানী, এসো তোমার মুকুটে লুকিয়ে রাখি। বহুকাল আগে ভাগ্য প্রসন্ন জেনে হাসি মুখে ফিরে আসা সে এক কথামালা। তারপর থেকেই তেতে উঠেছে পোশাক, যে দাগ লেগেছে নাভিকে ঘিরে তার খবর নাভিও জানে না। যেমন মধ্য যামিনীতে চাঁদ জানে না ঠিক কোন নদী ঢেউয়ে সে ডুবুরি নামিয়েছে। এভাবেই রানী আমার পাপ ভাগ্য এনলার্জড হয়েছে একটু একটু করে। এভাবেই রানী আমার পাপ ভাগ্য এনলার্জড হয়েছে একটু একটু করে। সমস্ত ভালো ভালো রেখাগুলিকে খেয়ে গেছে শতাব্দীর অভুক্ত পরিচ্ছন্নতা। সমস্ত ভালো রেখাগুলিকে খেয়ে গেছে শতাব্দীর অভুক্ত পরিচ্ছন্নতা। এত পাপের জল তোমার মুকুটেই ছিটিয়ে দিই রানী। মুকুট আবার ডেকে উঠুক খোকা বলে, সাবধান করে দিক, খোকা আর যাসনি জল খারাপের দিকে। খোকা আর যাসনি জল খারাপের দিকে। পরের কবিতা সভ্যতা বলতে তুমি। সভ্যতা মানে নদী, কেউ তো মৃত্তিকা। আমার কাছে সভ্যতা বলতে তুমিই। কেন এরকম উপসংহার বেছে নিয়েছি তার যথার্থ কারণ আমার জানা নেই। শুধু আনন্দ অথবা রোদনের শিখামঞ্জরিগুলিকে আঁকড়ে ধরবার পর ব্যাপারটি ঘটেছে এটুকু বলতে পারি। আমি নিশ্চিত জানি তুমি অসভ্য হলে ওই মৃত্তিকা এতখানি অলৌকিক জলের সান্নিধ্যে আসত না। আমি নিশ্চিত বুঝতে পেরেছি তুমি অসভ্য হলে জলও পেত না কোনো মহতী কাব্যপংক্তিতে এমন সহাস্য সিংহাসন। দুঃখ কষ্ট এবং আরও কিছুর জন্য আমার রক্তাক্ত উপমাগুলি, নিরাকার শব্দতরঙ্গগুলি এবং আয়তনহীন ভাবনা বলয়গুলি রইল। তোমরা এদের দেখো, এরা বিশ্বাসঘাতকতা করবে না। এরা ঠিক তোমাদের বলে দেবে কতটা নিচে নামলে একজন মানুষ পেতে পারে শ্রেষ্ঠ নাব্যতা ও উজ্জ্বল শিকড় তালুক। আমি যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি সেই দিকে। ছলা কলা শূন্য আমাদের একটি শিশুর হাত ও তোমার পবিত্র হাত দুটি ধরে সভ্যতা খুঁজে নিতে। পরবর্তী কবিতাটি পড়ে আসি। পড়ে এসে আমি এই কবিতার মধ্যে কিছু শব্দ সংকট নিয়ে দু একটি কথা বলবো। নিয়মভঙ্গ। ধরো নিয়ম ভেঙে সূর্য এই মুহূর্তে মেট্রো রেলওয়েকে তার কক্ষপথ ছেড়ে দিচ্ছে। ধরো নিয়ম ভেঙে মাধুরী দীক্ষিত রূপলী পর্দা ছেড়ে উল্টোডাঙায়। ধরো নিয়ম ভেঙে লাল আপেলটি আজ মহাকাশের দিকে যাবে। ধরো নিয়ম ভেঙে আরও কত কিছু ঘটবে বা ঘটবে না।
নিম্নচাপ দুর্বল হয়ে সরে যাবে দেশলাই বাক্স থেকে জলের বোতলে। সবাক ছবির ভেতর নির্বাক হেসে উঠবে রামধনু। আত্মহননে প্ররোচিত হবে ফুলের মতো অক্ষর। এরপর ধরো, যদি নিয়ম ভেঙে তুমি না শুভেচ্ছার জল কুরিয়ারে পোস্ট করো, তাহলে কোনো নিয়ম ভঙ্গেরই দরকার নেই। বরং নিয়ম ভেঙে চেষ্টা করো তোমার ত্রুটি সংশোধনের খাতাটিকে পরিষ্কার রাখতে। এখন আমি যেটা বলছিলাম যে এই কবিতা পাঠকালীন সময়ে কিছু শব্দের সংকট হয়। শব্দ যে কবি ব্যবহার করেছেন সেইগুলো পাঠকের কাছে কিছু শব্দ সংকটের সমস্যার সৃষ্টি করে। কারণ এই বইগুলো যখন প্রিন্ট হয়েছিল তখন আধুনিক এই হাল আমলের যে প্রিন্ট ব্যবস্থা, অর্থাৎ এখন যে আমরা নিজেরাই নিজেদের কবিতার কম্পোজ করছি, নিজেরাই প্রুফ দেখছি, আমরা কবিতা একটি বইয়ের প্রাথমিক কাজটা কবি নিজেই তৈরি করছেন অথবা দক্ষ কারো একজনের সাহায্য নিয়ে তারপর তিনি সেটা প্রকাশকের কাছে পাঠাচ্ছেন। কিন্তু আগে যেটা হতো, আগে হাতে লেখা পাণ্ডুলিপি ছাপাখানায় যেত। এখন ছাপাখানায় যারা কাজ করতেন তারা দীর্ঘদিনের তাদের একটা অভিজ্ঞতা থাকতো। তবে সব ছাপাখানায় তো সব কাজ হতো না। কবিতার বই ছাপা হতো, স্পেশালি কবিতা বই, পত্রিকার বই ছাপা হতো। এরকম কিছু অতি সিরিয়াস ছাপাখানা ছিল আমাদের দেখা। সেরকম একটি ছাপাখানা আমাদের দুর্গাপুরেও ছিল, মুদ্রণকুটি মাইতিবাবুর তার মালিক ছিলেন। মাইতিবাবু খুব এ বিষয়ে খুব সচেতন ছিলেন, সজাগ ছিলেন। কিন্তু সব ক্ষেত্রে তো তা হতো না, কারণ এই ছাপাখানাগুলোতে বিয়ের কার্ড ছাপা হতো, লিফলেট ছাপা হতো, বিভিন্ন রেশন অফিস বা এরকম যাবতীয় অফিসের যে ভাউচারগুলো, বিল বইগুলো, এগুলো সব ছাপা হতো, পুজোর বিল বই ছাপা হতো, বিভিন্ন অনুষ্ঠানের টিকিট ছাপা হতো। সেই সব ক্ষেত্রে বানান নিয়ে এবং শব্দ ব্যবহারের অত সতর্কতা থাকতো না। সেগুলো যারা লেখার মূল বিষয়টা যারা দিতেন তারাও অত সচেতনভাবে সেগুলো তৈরি করতেন না, কারণ তারা ভাষা সাহিত্য নিয়ে কারবার করতে আসেননি। তাদের ব্যবহারের মধ্যে ভাষা সঙ্গতির কিছু অসঙ্গতি থাকতো। আবার যদি ছাপাখানার কর্মচারীটি ভুলবশত যদি অন্য কোনো একটি শব্দ দিয়ে দিত, তাতেও কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। এখন সেই সমস্ত প্রেসেও অনেক সময় হয়তো অল্প স্বল্প পত্রিকা, কবিতার বই এসব ছাপাছাপি হতো। তাতে কি হতো না, এই পত্রিকা এবং কবিতার বই ছাপতে গেলে ছাপাখানার কর্মচারী বা তার মালিককে বা প্রকাশককে যতটা সচেতন হতে হয় ততটা সচেতন হয়তো সেই ছাপাখানাগুলো থেকে আশা করা যেত না। ফলে কিছু কিছু বইয়ের মধ্যে কিছু শব্দের বিভ্রাট হতো। সেটা এখন একেবারে এখন নেই আমি তা বলবো না, তবে অনেকটাই কমে গেছে। আর যদিও সেই শব্দের বিভ্রাট থাকে, তার সম্পূর্ণ দায়টা আমরা লেখকের ঘাড়ে চাপাতে পারি, কারণ লেখকই প্রাথমিক পর্বে দ্বিতীয় তৃতীয় কাজগুলো করে দেন। আর তখন ওই আপনার হ্যান্ড প্রেস যে ছিল, সেখানে যে আপনার কম্পোজ করা হতো যেভাবে, সেই কম্পোজ করতে গিয়ে অনেক সময় ভুল হতো। আর এই ভুলটা হতো লেখকের হাতের লেখার ভ্যারিয়েশনের জন্য। এক এক লোকের হাতের লেখা এক এক রকমের, বিভিন্ন রকমের হাতের লেখা। তাদের প্রচুর অভিজ্ঞতা থাকতো বিভিন্ন রকমের হাতের লেখা পড়ার, কিন্তু তথাপি ভুলের সম্ভাবনা থেকে যেত। এখন এই যে আমি সভ্যতা বলতে তুমি, আমি যে দ্বিতীয় কবিতাটি পড়েছি, সেখানে সভ্যতা, সত্যতা, অসত্য, অসভ্য এই জাতীয় কতগুলো শব্দ ব্যবহার হয়েছে। সেখানে
কিছু শব্দের বিভ্রাট হবার আশঙ্কা আমি করছি। যেমন একটি লাইন এখানে আছে, আমি নিশ্চিত বুঝতে পেরেছি তুমি অসভ্য হলেও জলও পেত না কোনো মহতী কাব্যপংক্তিতে এমন সহাস্য সিংহাসন। এখন তুমি অসভ্য হলে এই কবিতাটা আমি যে পড়ছি, বা তার আগেও একটা লাইন আছে, আঁকড়ে ধরার পর ব্যাপারটি ঘটেছে এটুকু বলতে পারি। আমি নিশ্চিত জানি তুমি অসভ্য হলে, আবার দ্বিতীয়বার আরেকবার আছে, আমি নিশ্চিত জানি তুমি অসভ্য হলে। এখন এই অসভ্য হলে নাকি অসত্য হলে, আমি এখানে একটা সংকটের মধ্যে পড়ছি। কারণ আমি যদি এই বক্তব্যের যে সরলতা, বক্তব্যের যে সাজুজ্য, সেটাকে যদি আমি খুঁজতে চাই, তাহলে আমাকে অসভ্য শব্দটা আমাকে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করছে। তা বলে তো আমি কবির লেখাটাকে পাল্টে নিয়ে আমি মনোমতো একটা শব্দ, অসভ্য নয় ওটা অসত্যই লিখতে চেয়েছিলেন কবি, ধরে নিয়ে আমি বলতে পারি না। তাই আমি এখানে যা ছাপা আছে সেটাই পড়েছি। আমার মনে দ্বিধা এবং সংকোচ থাকা সত্ত্বেও, সন্দেহ থাকা সত্ত্বেও আমি যা লেখা আছে আমি সেটাই পড়েছি। এবং পড়তে গিয়ে আমি আমার সংশয়ের মুখোমুখি আমি হয়েছি। সেই সংশয় কখনো কখনো প্রকাশ হয়ে পড়ে আমার মুখের প্রকাশভঙ্গিতে, অথবা অনেক সময় আমি সেটাকে গোপন রেখে দিই, পাঠক হয়তো ধরতে পারলেন না। সচেতন পাঠক যদি হন, খুব সচেতন পাঠক যদি হন, যিনি শব্দ নিয়ে কালচার করেন, শব্দগুলির সম্পর্ক নিয়ে গবেষণা করেন, কোন শব্দটি এখানে আসতে পারে এটা যারা ভাবতে পারেন, তারা এটা ধরতে পারবেন। আর এছাড়াও শব্দ নিয়ে মাত্রাতিরিক্ত গবেষণা, মাত্রাতিরিক্ত প্রয়োগ, শব্দের নতুন নতুন প্রয়োগ যারা করেছেন, সেই ক্ষেত্রে আমার এই শব্দটির পরিবর্তে অন্য শব্দটি হতে পারে, এই ধরনের একটা মানসিকতা বা এই ধরনের একটা ভাবনা আমার মনে আসবে না। কারণ আমাকে সেই ক্ষেত্রে খুঁজে বার করতে হবে যে এই শব্দটি ব্যবহার করে কবি কী বলতে চেয়েছেন। কিন্তু একটি বক্তব্যমুখর এবং সরল বাক্যে লেখা একটি কবিতার মধ্যে একটি শব্দ যদি হঠাৎ অসঙ্গতি থাকে, তাহলে সেই শব্দটি নিয়ে কবি ওখানে শব্দ ব্যবহারের নতুনত্ব কিছু আরোপ করেছেন, এইটি ভাবাটা একটু অসুবিধে হয়। যাই হোক, আমাকে অশোক মুখোপাধ্যায় এই বইটি আমাকে দিয়েছিলেন 2002 সালে, আর আমি আজকে 2024 সালে এই কবিতাগুলো ঘোষিতভাবে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মতো করে পড়লাম। এখন অশোক মুখোপাধ্যায় 22 বছর আগে আমাকে পত্রিকাটি দিয়েছিলেন। আমি অশোক মুখোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে কখনো দেখিনি, ব্যক্তিগতভাবে কখনো চিনিও নি। কোনো মাধ্যমে আমার কাছে সেই বইটি এসেছিল, সেটা ডাক মাধ্যম হতে পারে, কোনো বন্ধুবান্ধবের হাত দিয়ে হতে পারে। তখন এভাবেই আসা যাওয়া হতো, বইপত্র, চিঠি, পত্রপত্রিকা, তো সেগুলো হতে পারে। তা ফলে আমি মনে করতে পারছি না। তা তখন আমি তাকে প্রাপ্তি স্বীকার নিশ্চয়ই করেছিলাম, কিন্তু আমার সেটা মনে পড়ছে না। আর ফলে আমি আজকে এটা ঘোষিতভাবে এখানে পাঠ করে সেই প্রাপ্তি স্বীকার করতে চাইলাম। এখন অশোক মুখোপাধ্যায় কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থায় আছেন, তাঁর এখন বয়স কত, আমি কিছুই জানি না যে আমি আজকে এই যে ইউটিউবে এই যে কবিতাগুলো তাঁর পড়লাম, এই ইউটিউব কোনো দিন তাঁর কাছে বা তার কোনো বন্ধু স্বজনের হাতে, কোনো পারিবারিক লোকের হাতে সামনে গিয়ে পৌঁছাবে কিনা। যদি পৌঁছায়, তাহলে আমার এই বইটি প্রাপ্তি স্বীকার করে যে পড়াটা, সেটার একটা সার্থকতা আসবে। নমস্কার।